দেখা যাক কতটা কি করা যায়। তাহলে আমরা কোথায় ছিলাম? একটা শেষ করলাম। আমরা ছিলাম মোবিলিটি ট্রানজিশন থিওরি। আমি কি বললাম যে ইনি ছিলেন উইলবার জেলেনস্কি ছিলেন একজন আমেরিকান সাংস্কৃতিক ভূগোলবিদ, মনে রাখবেন যে আমেরিকান সাংস্কৃতিক ভূগোলবিদ ছিলেন। উনি 1971 সালে ওনার এই তত্ত্বটা দিয়েছিলেন। এখন ওনার তত্ত্বটা বেসড অন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। ঠিক আছে, কেন বলা হচ্ছে যে বেসড অন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল? এই কারণেই বলা হচ্ছে যে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে কি দেখি, কোনো একটা দেশ বা কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলের জনসংখ্যার যে স্বাভাবিক বৃদ্ধির যে পরিবর্তন, কখনো বেড়েছে, কখনো কমেছে, কখনো আবার জনবিস্ফোরণ হয়েছে, এগুলো আমরা কোথায় দেখতে পাই? দেখতে পাই জনসংখ্যা যে বিবর্তন মডেল, সেই মডেলে। ঠিক আছে, এখন আমরা এই তত্ত্বে কি দেখতে পাবো? মোবিলিটি ট্রানজিশন যে থিওরি, সেই থিওরিতে দেখতে পাবো যে কোনো একটা স্থানে কিভাবে মাইগ্রেশনটা ডেভেলপ হচ্ছে, বা মাইগ্রেশন কখন বাড়ছে, মাইগ্রেশন কখন কমছে, এবং তার সাথে সম্পর্কিত বিভিন্ন রকমের মাইগ্রেশন। তার মানে কি মোবিলিটি ট্রানজিশন? তার মানে কোনো একটা সমাজের মধ্যে মোবিলিটি হচ্ছে, কার মোবিলিটি হচ্ছে? মোবিলিটি হচ্ছে কি তোমার মানুষের। তার মানে মানুষ কোনো একটা জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাচ্ছে, এটা হচ্ছে মোবিলিটি ট্রানজিশন। মানে বললাম যে বিবর্তন, মানে মানুষের যে আসা যাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে উনি যখন প্রত্যেকটা ফেজ বাই ফেজ, আমরা আগের দিনের ডেমোগ্রাফিক ট্রানজিশন যখন পড়েছিলাম, ফেজ বাই ফেজ যেমন জনসংখ্যার বিবর্তন দেখেছিলাম, এখানে আমরা দেখবো যে মাইগ্রেশনটা কিভাবে ফেজ বাই ফেজ হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম ফেজে উনি বলেছেন যে ফার্স্ট ফেজ, দেখো ফার্স্ট ফেজে কি বলেছেন? ফার্স্ট ফেজে উনি বলেছেন যে হচ্ছে প্রি মডার্ন ট্রেডিশনাল সোসাইটি। 1 নম্বর পর্যায়ে লিখতে পারো, 1 নম্বর পর্যায়ে লিখতে পারো যে এটা হচ্ছে কি তোমার প্রি মডার্ন, কি বলছে প্রি মডার্ন, আমি আলোচনা করে দিচ্ছি। প্রি মডার্ন ট্রেডিশনাল সোসাইটি। তার মানে এটা একটা প্রাচীন, এই যে ফেজ ওয়ান, এটাকে আমরা বলতে পারি পর্যায় ওয়ান বা ফেজ ওয়ান, বা পর্যায় বলতে পারো, যে প্রথম পর্যায় এটাকে বলতে পারো। ঠিক আছে, এটাকে প্রথম পর্যায়ে বলা যায়। এটা 1 নম্বর যেহেতু লিখেছি, এদিকে 1 2 3 4 5 থাকবে, আর এদিকে প্রত্যেকটা ফেজ থাকবে। সুতরাং প্রি যে মডার্ন ট্রেডিশনাল যে সোসাইটিটা থাকবে, সেটা হচ্ছে কি একটা, বলছে আদিম আদিম একটা সোসাইটি, যে সোসাইটিটা সম্পূর্ণরূপে ঈশ্বর নির্ভর, এবং শুধুমাত্র এখানে কোনো বাণিজ্যিক অ্যাক্টিভিটি দেখা যায় না সেইভাবে আর কি। এবং মানুষ যেহেতু প্রিমেটিভ টাইপের, মানে হচ্ছে আদিম কৃষি পদ্ধতি অবলম্বন করে তারা বেঁচে আছে, বা আদিম কৃষি পদ্ধতি কিছু কিছু জায়গাতে থাকবে এবং কিছু কিছু জায়গাতে সেটা নাও থাকতে পারে। এবং এই যে সোসাইটিটা, এই যে সমাজটা, এই সমাজটার মধ্যে পরিব্রাজন হবেই না। পরিব্রাজন হবেই না, কি হবে না, উনি বলছেন যে প্রি মডার্ন যে ট্রেডিশনাল যে সোসাইটি থাকবে, সেই সোসাইটিটার মধ্যে শুধুমাত্র খাদ্যের জন্য, তাহলে উনি বলছেন খাদ্যের জন্য, উনি বলছেন যে খাদ্যের জন্য বা খাদ্যের খোঁজে, খাদ্যের জন্য পরিব্রাজন হতে পারে। পরিব্রাজন, তার মানে দেখো পরিব্রাজনটা কিভাবে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। প্রি মডার্ন ট্রেডিশনাল যে সোসাইটি, স্পেলিং মিস্টেক আছে, SOCITY, ঠিক আছে, সোসাইটি, এখানে কি হচ্ছে, এখানে পরিব্রাজন শুরু হচ্ছে না, শুধুমাত্র খাবার খোঁজার জন্য, কোথায় খাবার আছে এটা আমরা এখনো দেখতে পাই। বিভিন্ন আদিম আমাদের ইন্ডিয়ার জনজাতি বা জনগোষ্ঠী আছে, তারা কি হয়, তারা খাদ্যের সন্ধানে বিভিন্ন জায়গাতে কিন্তু ঘুরে বেড়ায়। এটা হচ্ছে গিয়ে প্রি মডার্ন একটা ট্রেডিশনাল সোসাইটি, যেখানে খাদ্যের জন্য পরিব্রাজন দেখা যায়। দেখো, খাদ্যের জন্য পরিব্রাজন দেখা যায়। এরপরে কি হবে, এই সোসাইটিটা আস্তে আস্তে ডেভেলপ হবে, এবং আমরা যখনই আস্তে আস্তে ডেভেলপ হবে, তখনই আমরা 2 নম্বর ফেজ বা 2 নম্বর পর্যায়ের দিকে চলে আসবো। 2 নম্বর পর্যায়টা কি? আর্লি ট্রানজিশনাল সোসাইটি। আর্লি 2 নম্বরটা কি আমরা বলতে পারি? আর্লি, এটা হচ্ছে আর্লি ট্রানজিশনাল সোসাইটি। এই পর্যায়ের কি কি বৈশিষ্ট্য থাকবে না, এই পর্যায়ে কি হবে, মানুষের মানুষ কি হবে, মানুষ আস্তে আস্তে তার বিচার, তার বিবেচনা, তার সংস্কৃতি দিয়ে কি করবে, সে একটা নিজস্ব গ্রাম তৈরি করবে, এবং সেই গ্রাম থেকে কি করবে, আস্তে আস্তে মুভমেন্ট অন্য গ্রামের দিকে, সে ব্যবসা বাণিজ্যের জন্য যাবে, অন্য গ্রামে সে কিছু বিক্রি করতে যাবে, বা অর্থ উপার্জনের আশায় সে আস্তে আস্তে মুভ করছে।
তার মানে দেখো যে মোবিলিটি ট্রানজিশন মডেলে অ্যাকচুয়ালি মানুষের যে গম্যতা, মানুষ যে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এটাকেই কিন্তু বোঝানো হয়েছে। তাহলে আর্লি ট্রানজিশনাল যে সোসাইটি, সেই সোসাইটির মানুষ কি করবে, একটা ছোট্ট গ্রাম সৃষ্টি করবে, একটা ছোট্ট গ্রাম সৃষ্টি করবে, এবং সেই গ্রাম থেকে কিন্তু অন্য গ্রামে কিন্তু মুভ করবে, অন্য গ্রামে যাবে কিসের জন্য, অর্থ উপার্জনের জন্য বা অন্য কিছু বিক্রির জন্য। ঠিক আছে, অর্থ উপার্জনের জন্য অন্য গ্রামে, আমি আর লিখছি না, উপার্জনের জন্য অন্য গ্রামে যাবে। এটা হচ্ছে আর্লি ট্রানজিশনাল সোসাইটি, 2 নম্বর। তাহলে এটা 2 নম্বর। 3 নম্বর আছে লেট ট্রানজিশনাল। তার মানে কি হচ্ছে, তার মানে একটা শহর যেমন আস্তে আস্তে বা একটা গ্রাম যেমন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হওয়ার সাথে সাথে সেই গ্রামটার থেকে বা সেই অঞ্চলটার থেকে মানুষ আস্তে আস্তে কোনো একটা দিকে মানুষ কিন্তু মুভ করছে তার নিজের সুযোগ এবং সুবিধা মতো। তাহলে 2 নম্বর আমরা দেখে নিলাম। এবার 3 নম্বরে কি আছে, 3 নম্বরে লেট ট্রানজিশনাল। লিখো এটা, 3 নম্বরে আছে লেট, এগুলো আমি ইংরেজিতেই লিখছি, বাংলাতে লিখলে একটু মিনিংটা অন্যরকম হবে। লেট ট্রানজিশনাল, সোসাইটি স্পেলিংটা করতে পারবো যেসব CIETY, ঠিক আছে, সোসাইটি। লেট ট্রানজিশনাল সোসাইটিতে কি হবে না, এই যে পর্যায়ে এসে গ্রামটা আস্তে আস্তে তোমার কিসে, গ্রামটা আস্তে আস্তে বড় বড় গ্রামে পরিণত হবে, এবং সেই বড় গ্রাম থেকে আরো বড় গ্রামের দিকে কিন্তু পরিব্রাজনটা হবে। তার মানে কি, এই যে গ্রামটা ছিল, এই গ্রামটা এই পর্যায়ে এসে আরো ছোট ছোট অনেক গ্রাম মিলিয়ে একটা বড় গ্রাম সৃষ্টি হবে। তাহলে আমরা বলতেই পারি বড় গ্রাম বা ছোট শহর ছোট শহর। এই ছোট শহরের লোকরা কি করবে, এই ছোট শহরের লোকরা অন্য কোনো এর থেকে বড় শহরের দিকে কিন্তু মুভ করবে। এই যে ছোট গ্রামটা বা ছোট এই যে গ্রামটা, এই গ্রামটা যেটা বড় গ্রামে পরিণত হলো বা ছোট শহরে পরিণত হলো, সেই ছোট শহরের লোক কি করবে, সেই ছোট শহরের লোক বড় বড় গ্রামের দিকে পরিব্রাজন করবে। এটা হচ্ছে গিয়ে 3 নম্বর পর্যায়ে। 4 নম্বরে আমরা বলতে পারি অ্যাডভান্স সোসাইটি। 4 নম্বর ফেজে আমরা বলতে পারি অ্যাডভান্স। হ্যালো স্যার, বলো। বলছি স্যার ওই ট্রানজিশন থিওরিটার পর এই থিওরিটিতে করালেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ট্রানজিশন না, ওটা ওইটা ওই নয়, থিওরিটা ইন্টারভেনিং অপরচুনিটির ইন্টারভিনিং পরে এটা শুরু হয়েছে। হুম। আমার তো নেট কেটে গেল। ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিং সেকশনে থাকবে, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো অ্যাডভান্স সোসাইটি তার মানে হচ্ছে কি, এই যে ছোট গ্রামটা ছিল, এই ছোট গ্রামটা আস্তে আস্তে একটা বড় গ্রামে পরিণত হবে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে এই গ্রামটা একটা বড় গ্রামে পরিণত হলো, এবং এই বড় গ্রামের মানুষ কি করবে, বা শহরে, এটা ছোট শহর যেমন ছিল, এটা মানে এর রেসপেক্টিভলি এর থেকে বড়, কিন্তু এই যে গ্রামটা এটা বড় শহরে পরিণত হলো, ছোট শহর ছিল বড় শহর। এই শহর থেকে মানুষ কি করবে, এই শহর থেকে মানুষ আরো তার থেকে বড় যে শহর আছে সেই শহরের দিকে মুভ করবে। যেমন আমরা নর্মালি কি হয়, আমরা নর্মালি ধরো কেউ দুর্গাপুর থেকে কলকাতা চলে যায়, দুর্গাপুরের লোক কলকাতা চলে যায়, বাঁকুড়ার লোক দুর্গাপুর যায়, বড়জলার লোক দুর্গাপুর যায়, দুর্গাপুর থেকে কেউ কলকাতা যায়, কলকাতা থেকে কেউ কেউ দিল্লি যায়, দিল্লি থেকে কেউ কেউ কি করে আমেরিকা পাড়ি দেয়। তার মানে এই যে সিকোয়েন্সটা দেখো, সেটা এই পর্যায়ে আমরা বলতে পারি যে অ্যাডভান্স সোসাইটির একটা কিন্তু বৈশিষ্ট্য। এই পর্যায়ে কি হচ্ছে না, ওই যে ছোট যে একটা শহর ছিল, সেই শহরটা একটা বড় গ্রামে পরিণত হলো বা বড় শহরে পরিণত হলো, সেই বড় শহর থেকে মানুষ আরো বড় শহরের দিকে কিন্তু পরিব্রাজন করছে। এখানে আরেকটা বৈশিষ্ট্য দেখতে হবে, একটা বড় শহর আসবে, বড় শহরের কিছু মানুষজন আবার কি করবে, ওই যে রেভেনস্টাইনের ল মনে আছে, যে একটা কাউন্টার কারেন্ট দেখা যায়, বড় শহরের কিছু লোক কি করবে, তাদের এত তোমার ট্রাফিক, তারপরে এত ঘিন্দি জীবনযাপন বা এত বিলাসিতার জীবনযাপন, তাদের আর ভাল লাগবে না। তাদের কি করে মনে হবে, একটু শান্তিতে নিভৃতে একটু বাইরের থেকে কোথাও ঘুরে আসি বা বাইরে অন্য জায়গাতে থাকি। ঠিক আছে, সুতরাং এই বড় শহর থেকে তার থেকে ছোট শহরের দিকে আস্তে আস্তে মানুষ কিন্তু পরিব্রাজন করবে। তার মানে কি, এই বড় শহরগুলোর থেকে আস্তে আস্তে মানুষ আবার এই যে ছোট যে শহরগুলো, সেই শহরগুলোর দিকে কিন্তু আসতে থাকবে। এটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স সোসাইটির কিন্তু একটা বৈশিষ্ট্য, যে অ্যাডভান্স সোসাইটি। এটা গেল 4 নাম্বার। এবার 5 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি, আচ্ছা উপরে লিখছি আমি, 5 নাম্বার আমরা বলতে পারি, 5 নাম্বারে
পাঁচ নাম্বার ফেজে আমরা বলতে পারি, 5 নাম্বার যে ফেজ বা 5 নাম্বার পর্যায়, 5 নাম্বার পর্যায়ে আমরা বলতে পারি যে এখানে কি হচ্ছে না, 5 নাম্বার পর্যায়ে হচ্ছে কি তোমার ফিউচার সুপার অ্যাডভান্স সোসাইটি। 5 নাম্বার যে পর্যায়টা সেটা কি হবে, 5 নাম্বার যে পর্যায় ফিউচার অ্যাডভান্স সোসাইটি। ঠিক আছে, এটাতে কি হচ্ছে, বা এটাকে ফিউচার সুপার অ্যাডভান্সও বলা হয়, ফিউচার সুপার অ্যাডভান্স। ঠিক আছে, সুপার অ্যাডভান্স, ফিউচার সুপার অ্যাডভান্স সোসাইটি বলা হয়। এখানে দেখো বৈশিষ্ট্য, এখানে গ্রামটার তো শহরে ট্রান্সফর্ম হয়েছে শহরে, সুতরাং শহরটা কি আর ট্রান্সফর্ম হবে, শহরটা টেকনোলজি বেস আরো বেশি কিন্তু ট্রান্সফর্ম হবে, তার মধ্যে টেকনোলজি তার মধ্যে উন্নত হবে। ঠিক আছে, সমস্ত কিছু কাজ টেকনিক্যালি হবে। ঠিক আছে, মানুষের আর সেরকম ভাবে হস্তক্ষেপ থাকবে না। এই পর্যায়ে কি হবে, এই পর্যায়ে দুটো ধরো ফিউচার অ্যাডভান্স সুপার অ্যাডভান্স সোসাইটি আছে, একটা এ একটা বি। সুতরাং মানুষ পরিব্রাজন কোথায় করবে, মানুষ পরিব্রাজন করবে এই যে দুটো ফিউচার সুপার অ্যাডভান্স যে সোসাইটিতে ট্রান্সফর্ম হলো একটা ছোট গ্রাম, এইখান থেকে এ তে যাবে, এখান থেকে এতে বি থেকে এতে আসবে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি এই যে মাইগ্রেশনটা হচ্ছে, এই যে পরিব্রাজনটা হচ্ছে, এই পরিব্রাজনটা সম্পূর্ণরূপে আরবানে পরিণত হয়ে গেছে। তার মানে এক সময় গ্রাম থেকে শহরে হয়েছে, শহর থেকে গ্রামে হয়েছে। এই যে আমরা দেখলাম যে অ্যাডভান্স সোসাইটিটা কি হচ্ছে না, বড় শহরের থেকে আস্তে আস্তে গ্রামের দিকে মুভ করছে। ফিউচার সুপার অ্যাডভান্স সোসাইটিতে কি হচ্ছে না, এখানে গ্রাম থেকে যে শহরের যে মুভমেন্টটা, গ্রাম থেকে শহরের যে মুভমেন্টটা সেটা একবারেই কমে যাচ্ছে। এবং কমে যাওয়ার পর কি হচ্ছে, এই যে দুটো সুপার অ্যাডভান্স সোসাইটি আছে, দুটো সুপার অ্যাডভান্স সোসাইটির মধ্যে কিন্তু তোমার মাইগ্রেশন বা পরিব্রাজন হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে লাস্ট পর্যায়ে এসে, আমরা কোনো এখনো দেশ লাস্ট পর্যায়ে আসেনি যদিও, লাস্ট পর্যায়ে এসে তোমার পরিব্রাজনটা শুধুমাত্র থেকে যাবে শহর টু শহর, বা একটা টেকনোলজি বেস সোসাইটি থেকে আরেকটা টেকনোলজি বেস সোসাইটির দিকে। ঠিক আছে, এখানে আর কোনো গ্রামের থেকে শহর বা শহর থেকে গ্রামের কোনো পরিব্রাজন কিন্তু দেখা যাবে না। সুতরাং আমরা বলতে পারি যে আরবান মাইগ্রেশনের পরিমাণ ম্যাক্সিমাম হবে আমাদের ফিউচার যে সুপার অ্যাডভান্স সোসাইটিটা আছে। সুতরাং আমরা মোবিলিটি ট্রানজিশন তত্ত্বটাতে আমরা দেখলাম যে কোনো একটা ছোট্ট গ্রাম বা একটা আদিম সমাজ বা আদিম সোসাইটি একটা কিভাবে ডেভেলপ হচ্ছে, এবং ডেভেলপ হওয়ার সাথে সাথে তার মধ্যে কিভাবে পরিব্রাজনের যে মাত্রাটা লেভেলটাও কিভাবে আস্তে 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 চেঞ্জ হচ্ছে। প্রথমে একটা সেডিনটারি ছিল, তার মানে একটা স্থিত সমাজ ছিল, যে সমাজটা কোনো পরিব্রাজন করতো না। পরবর্তীতে কালে সে পরিব্রাজন শুরু করলো, পরিব্রাজন শুরু করতে 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 এক সময় আসলো যে সোসাইটিটা একবার ফিউচার অ্যাডভান্স হলো, অ্যাডভান্স হয়ে যাওয়ার পর দুটো সোসাইটি, যেখানে দুটো সোসাইটি ফিউচার অ্যাডভান্স থাকবে এবং সেখানে তোমার পরিব্রাজন হবে। ঠিক আছে, সুতরাং এই যে ওনার যে ফেজ, এই পর্যায়ের উপর বেস করে আমরা মাইগ্রেশনের মুভমেন্ট, আমরা দেখলাম তো বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করছে, যে গ্রাম থেকে তোমার শহরে যাচ্ছে, কখনো কখনো বড় গ্রাম থেকে কখনো শহরে যাচ্ছে, বা বড় শহর থেকে আবার গ্রামের দিকে আসছে, বা আবার কখনো কখনো দুটো টেকনোলজি বেস ফিউচার সোসাইটির মধ্যে তোমার মুভমেন্ট বা মাইগ্রেশন হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে যে বিভিন্ন দিক মাইগ্রেশনের যে বিভিন্ন দিকের যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি 4 ভাগে ভাগ করতে পারি, দেখো কি কি 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে, তাহলে একটা আমরা বলতেই পারি 1 নাম্বার পরিব্রাজন হতে পারে, যদি আমরা আমাদের সমাজের সাথে রিলেট করার চেষ্টা করি, একটা হবে ইন্টারন্যাশনাল, একটা হবে ইন্টারন্যাশনাল মানে দিক, ডাইরেকশন অনুযায়ী কোন দিকে আমরা মুভ করছি। 2 নম্বরে কি হবে, রিজিওনাল, আঞ্চলিক, রিজিওনাল। যেমন রিজিওনাল মানে হচ্ছে গিয়ে, যেমন ধরো আমি অ্যাজ পার এক্সাম্পল বলছি, বাঁকুড়া হচ্ছে ক্যাপিটাল, আমাদের বাঁকুড়া যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের ক্যাপিটাল হচ্ছে বাঁকুড়া। এখন বাঁকুড়ার আশেপাশে 10 থেকে 12 কিলোমিটার ধরো, 10 থেকে 12 কিলোমিটার এদিকে 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 সাপোজ ধরো, এখান থেকে লেবাররা কোথায় কাজ করতে যায়, বাঁকুড়াতে কাজ করতে যায়। সুতরাং এই যে মাইগ্রেশনটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিজিওনাল মাইগ্রেশন বা আঞ্চলিক মাইগ্রেশন। এটা হচ্ছে কি তোমার 2 নম্বর আমরা বলতে পারি। 3 নম্বর আমরা বলতে পারি যে হচ্ছে রুরাল আরবান
রুরাল থেকে আরবান মানে একটা গ্রামীণ এরিয়া থেকে শহরের দিকে মাইগ্রেশন পার্মানেন্টলি যখন চলে যাবে, এটা হতে পারে। আর 4 নম্বরে একটা হতে পারে আরবান থেকে আরবান, তার মানে হচ্ছে গিয়ে শহর থেকে শহর। তাহলে এই চারটে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মাইগ্রেশনের, আমরা বলতে পারি মাইগ্রেশনের শ্রেণীবিভাগ, যে মাইগ্রেশনের দিক অনুসারে শ্রেণীবিভাগ। ঠিক আছে, এই চারটে হচ্ছে কি তোমার মাইগ্রেশনের শ্রেণীবিভাগ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গেল মোবিলিটি ট্রানজিশন থিওরি বাই উইলবার জেলেনস্কি 1971। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আমরা পরের তথ্যে চলে যাব। পরের তত্ত্ব আছে পুশ অ্যান্ড পুল থিওরি। কার এটা? এভারেট লি। পুশ, পুশ মানে ঠেলা, আর পুল মানে কি? টানা। কোন জায়গাতে গেলে দেখবে, শপিং করতে গেলে ঢোকার সময় কি আছে, বড় বড় দরজার দোকানের সামনে দেখবে লেখা আছে টানুন, ঠেলুন, এরকম লেখা আছে দেখবে। পুশ যখন তুমি বাইরে থেকে যাবে তখন দেখবে লেখা আছে পুল, আবার যখন তুমি ভেতর থেকে বেরোবে তখন দেখবে পুল লেখা আছে। পুশ এন্ড পুল থিওরি। বাই হচ্ছে গিয়ে লি, এভারেট লি, বা লি লিখে রাখো শুধু লি, এভারেট লি বা লি লিখতে পারো, এল ডাবল ই লিখতে পারো, লিজ মডেল, এভারেট লি লিখতে পারো। এই তত্ত্বটা দেওয়া হয়েছিল তোমার 1960 সালে। সমাজবিজ্ঞানী জর্জ এভারেট লি এই তত্ত্বটা দিয়েছিলেন। এখন বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে মাইগ্রেশনের তত্ত্ব কিন্তু উপস্থাপন করেছিলেন। ওনার প্রথম এই যে পুশ এন্ড পুল থিওরি দেওয়ার পিছনে এভারেট লি আছে, নামটা লিখিয়ে দাও, এভারেট। দেখতে কিরকম লাগছে এটা? এভারেট লি, এভারেট লি, এভারেট লি কত সালে দিয়েছিলেন না? 1960 সালে। এটা লিখে রাখবো 1960। অনেক সময় এগুলো সিকোয়েন্স অনুযায়ী বা ক্রোনোলজিক্যাল অর্ডারে কিন্তু তোমাদের সাজাতে দিয়ে দেয়। এভারেট লি উনি ওনার এই তত্ত্বটা দেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল যে মানুষ মাইগ্রেশন কেন করছে এটা ফাইন্ড আউট করা, খুঁজে বের করা, যে আমি একটা স্থান থেকে কেন আমি একটা অন্য স্থানে ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, এইটা প্রধান উদ্দেশ্য ছিল। তিনি এইটা এই যে মানুষ একটা জায়গা থেকে আর একটা জায়গাতে মুভ করছেন, এই মুভ করার বিষয়টাকে বোঝানোর জন্য তিনি পুশ এবং পুল ফ্যাক্টরকে দায়ী করেছেন। সবাই তোমরা মোরলেস এই পুশ এন্ড পুল ফ্যাক্টরে অবগত, যারা মাইগ্রেশন তত্ত্ব পড়েছো বা মাইগ্রেশন সম্বন্ধে তোমরা পড়েছো তারা সবাই জানো যে পুশ এন্ড পুল জিনিসটা কি। এখন দেখো দুটো জায়গা আছে, এখন পুশ এন্ড পুল থিওরিতে কি বলা হয়েছে, দুটো জায়গা আছে, ধরো এই একটা জায়গা আছে এবং এই একটা জায়গা আছে, হয়েছে? দুটো জায়গা আশা করি দেখা যাচ্ছে না হয়তো কালিতে। দুটো জায়গা আছে, এটা আমি ধরলাম এ, এবং এটা হচ্ছে গিয়ে বি, দুটো জায়গা। ঠিক আছে, দুটো জায়গা। এখন এটা হচ্ছে বি। এখন আমি ধরলাম যে এটা হচ্ছে অরিজিন প্লেস আর এটা হচ্ছে কি ডেস্টিনেশন বা আমাদের গন্তব্যস্থল। এখন ব্যাপারটা কি হচ্ছে, উনি বলেছেন পুশ এবং পুল ফ্যাক্টর। পুশ মানে ধরো তুমি এই জায়গাটা থেকে এই জায়গাটাতে যাবে। এখন কেন যাবে তুমি এই জায়গাটা ছেড়ে, তুমি বি জায়গাতে কেন যাবে? যে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে ঠেলে দেওয়া হচ্ছে, এখানে কে ঠেলছে? কিছু তো নিশ্চয়ই কারণ আছে, যে কারণগুলোর জন্য তুমি এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। যে কারণগুলোর জন্য তুমি এখান থেকে ছেড়ে এই জায়গাতে চলে যাচ্ছ, সেই কারণগুলো হবে তোমার পুশ ফ্যাক্টর। পুশ ফ্যাক্টরে আমরা কি কি বলতে পারি না, এই স্থানটার কি তোমার প্রথমে আমরা বলতে পারি যে এখানে রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ থাকতে পারে, রাজনৈতিক অস্থিরতা থাকতে পারে, যুদ্ধ থাকতে পারে, বা আমরা এখানে এখানে এই জায়গাটার মধ্যে সেরকম সরকার এখানে ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারছে না, তার জন্য এখানটা ছেড়ে চলে যাচ্ছে। বেকারত্ব এক্সট্রিম লেভেলে চলে গেছে, এখানে হচ্ছে কি তোমার জীবনযাত্রার মান সেরকম উন্নত নয়, সেই জন্য মানুষ এখান থেকে ওই জন্য এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে। সুতরাং যে কারণগুলোর জন্য যখন ছেড়ে চলে যাচ্ছে সেই কারণগুলোকে বলছে পুশ ফ্যাক্টর, মানে এখান থেকে মানুষগুলো ঠেলে দিচ্ছে। এবার ঠেলে দিলে তো ঠেলে দেওয়া হলো, এবার সে যাবে কোথায়? সে আইডেন্টিফাই করবে যে আমাকে কোথায় যেতে হবে। কোথায় যেতে হবে? ধরো সে দেখলো আমাকে ধরো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি চলে যাব, এবার আমি সিলেক্ট করবো যে আমি দিল্লি যাব না ব্যাঙ্গালোর যাব, না আমি মহারাষ্ট্র যাব।
তাহলে আমি চুজ করবো যে আমার কোথায় সব থেকে বেশি যে টানা যে সুযোগ সুবিধাগুলো কোথায় বেশি আছে, দিল্লিতে বেশি আছে না ব্যাঙ্গালোরে বেশি আছে, বা তোমার হচ্ছে মুম্বাইতে বেশি আছে। যে জায়গাটা বেশি থাকবে আমি সেই জায়গাটা কিন্তু মুভ করব। তাহলে ওই যে জায়গাটা বেশি আছে তার মানে আমি সিলেক্ট করছি কোন জায়গাতে আমার সব থেকে বেশি আমার যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো আছে। তার মানে কি, মুম্বাই যদি আমি চলে যাই, মুম্বাইয়ের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমাকে টানছে, তার জন্যই তো আমি মুম্বাই আস্তে আস্তে শিফট করছি। সুতরাং এই যে যে জিনিসগুলো টানছে তার মানে কি ওখানে কাজের প্রাচুর্যতা আছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত আছে, ওখানে রাজনৈতিক স্টেবিলিটি আছে, বা ওখানে যুদ্ধ হচ্ছে না, ওই জন্যই আমি কিন্তু মুভ করছি। সুতরাং এই যে কারণগুলোর জন্য পুশ ফ্যাক্টর সেগুলোকে মাইনাস হিসেবে দেখিয়েছেন, এবং এই অঞ্চলটাতে কি দেখেছেন, এই অঞ্চলটাতে মাইনাসের পরিমাণ সব থেকে বেশি, তার মানে পুশ ফ্যাক্টরের পরিমাণ সব থেকে বেশি। এবং আরেকটা অঞ্চলকে দেখিয়েছেন, এই যে বি অঞ্চলটা বা ডেস্টিনেশন যে অঞ্চলটা, সেই অঞ্চলটাতে কি দেখেছেন না এই অঞ্চলটাতে পুল ফ্যাক্টর তার মানে প্লাস, পুল ফ্যাক্টরকে উনি প্লাস দেখিয়েছেন। ফ্যাক্টর সব থেকে বেশি ইফেক্টিভ হবে, সব থেকে বেশি কার্যকরী হবে, তখনই কিন্তু এ স্থান থেকে মানুষ বি স্থানের দিকে আস্তে আস্তে মুভ করবে। এখন এখানে আরেকটা কথা এভারেটলি বলেছেন, যে এখানে বলেছেন যে এই যে পুল টানছে পুল থেকে চলে যাচ্ছে, এখন মাঝখানে কিছু উনি বাধার কথা বলেছেন বা অবস্টাকেলের কথা কিন্তু বলেছেন। ঠিক আছে, মানে কি বাধা, কি বাধা, বাধা বলতে আমরা বলতে পারি প্রথমেই, যদি ধরো এমন দুটো জায়গা হলো, আমি কথার কথা বলছি, ধরো আমি ইন্ডিয়াতে বাস করি, পাকিস্তানে আমার সব থেকে বেশি অপরচুনিটি আছে, সুযোগ আছে, আছে তো, কিন্তু তুমি পাকিস্তানে যাবে কি, তুমি পাকিস্তানে যেতে চাইবে না, তার থেকে কি করবে, তার থেকে বলো না বাবা পাকিস্তানে থাক, আমি সব থেকে বেশি টাকা রোজগার যদি আমার ওখানে আছে আমি ওখানে যাবো না, আমি অন্য কোথাও যাবো। তাহলে এই যে তোমার একটা রিলিজিয়াস বা ধারা, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমি বুঝতে পারছি, সমস্যা হচ্ছে। তাহলে আমি কি বলছিলাম যে বাধা থাকবে। প্রথম বাধাটা কি, প্রথম বাধা হচ্ছে কি, আমি বললাম যে ধরো তুমি এমন একটা জায়গা চুজ করলে যে জায়গাটা তুমি কোনো কারণে যেতে পারবে না। প্রথম কারণ হচ্ছে কি প্রতিবন্ধকতা, তো ধরো ধর্মীয় প্রতিবন্ধকতা আছে, বা কোনো দুটো দেশ, নেটওয়ার্ক ইস্যু প্রচুর রয়েছে আমি বুঝতে পারছি। যাই হোক একটু কষ্ট করো, নেক্সট দিন থেকে আমরা শিডিউলটা চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম যে মাঝখানে বাধা থাকবে, প্রথম বাধা আমরা আলোচনা করলাম। দ্বিতীয় বাধা হচ্ছে কি এ থেকে বিতে যদি যে আমরা যেতে চাই, যদি দেখি যে খরচা আমার বেশি, বিতে গিয়ে খরচা বেশি, বা প্রাইমারিলি আমার কস্ট, তোমার হাতে হয়তো 2 লাখ টাকা আছে, এবারে তুমি দেখলে যদি বিতে আমার যেতে হয়, বি জায়গাতে দেখছো যে ওখানে খরচা তোমার 4 লাখ টাকা, তুমি যাবে কি, মুভ করবে কি সেখানে, তুমি সেখানে মুভ করবে না। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি ন্যাচারাল ব্যারিয়ার যদি হয়, যদি ধরো তুমি এমন একটা জায়গা চুজ করলে মাঝখানে বিশাল বড় একটা পাহাড় আছে বা পর্বত আছে, তুমি সেটাকে কোনোভাবেই অতিক্রম করতে পারবে না, সেটা একটা গেল। আবার ধরো তুমি ব্যক্তিগত কারণে তুমি নাও যেতে পারো, ধরো তুমি পড়তে এখান থেকে কলকাতা যেতে চাও, বাড়ির তুমি একমাত্র হচ্ছে কি ছেলে,
বাড়ির তুমি একমাত্র ছেলে, তুমি এই জায়গাটা থাকো, এখান থেকে তুমি কলকাতা পড়তে যেতে চাও বা মাইগ্রেট হতে চাও। এবার তুমি ভাবলে যে আমি চলে যাব, তাহলে আমার বাড়িতে কে থাকবে, তোমার হচ্ছে গিয়ে আমার এই বাড়িতে বাবা মাকে কে দেখবে বা আরো যেসব থাকবে তাদেরকে কে দেখবে। সুতরাং তুমি তখন নিজে নিজে ঠিক করবে যে না, আমি আর দূরে পড়াশোনা করতে যাব না, আমি আশেপাশের কোনো কলেজে এডমিশন নিয়ে নেবো, আমি এখানেই থাকবো। সুতরাং এটাও কিন্তু বাধা হিসাবে কিন্তু আমরা বলতে পারি। এখন ব্যাপার হচ্ছে কি, এই বাধাটা বা রেজিস্ট্যান্সটা বা অবস্টাকেলটা, এই যে মাঝখানে যে বাধাটা, সেটা যদি পুল ফ্যাক্টর থেকে সব থেকে বেশি শক্তিশালী হয়, বেশি স্ট্রং হয়, তখন কি হবে বলতো? যদি এখানের থেকে বেশি স্ট্রং হয় কোনটা, বাধাটা বা অবস্টাকেলটা যদি বেশি স্ট্রং হয়, তখন কি হবে? তখন হবে, তখন এইখানে যে ব্যক্তি, যে পার্সন গুলো, সেই পার্সন গুলো আর কিন্তু এই স্থানে কিন্তু মুভ করে যাবে না। তারা কি, তারা এখানেই থেকে যাবে, তারা এখানে থেকে যাবে। কি বললাম, আবার বলছি, যদি এই বাধাটা, অবস্টাকেলটা সব থেকে বেশি স্ট্রং হয়, কার থেকে বেশি স্ট্রং হয়? না, স্ট্রং হয় বি থেকে। বি হচ্ছে গিয়ে পুল ফ্যাক্টর যার মধ্যে আছে, তার থেকে বেশি যদি স্ট্রং হয়, সুতরাং এ স্থান থেকে তখন আর কিন্তু মাইগ্রেশন বা পরিব্রাজন কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমি কি বললাম দেখো, পুশ এন্ড পুল ফ্যাক্টর থিওরিতে পুশ এন্ড পুল ফ্যাক্টরের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং তার সাথে অবস্টাকেলের কথা বলা হয়েছে। অবস্টাকেল যদি সব থেকে বেশি স্ট্রং হয় তাহলে কিন্তু পরিব্রাজন হবে না, এবং অবস্টাকেলটা যদি বি এর থেকে কম শক্তিশালী হয়, তখন কিন্তু এই স্থান থেকে আস্তে আস্তে কিন্তু পরিব্রাজন হবে। ঠিক আছে, এটা গেল পুশ এন্ড পুল থিওরি অফ এভারেট লি, 1960 সালে দেওয়া। আমরা নেক্সট থিওরিতে আসবো, সেটা হচ্ছে কি গ্রেভিটি মডেল অফ মাইগ্রেশন। পরেরটা আছে কি গ্রেভিটি মডেল অফ মাইগ্রেশন। গ্রেভিটি মডেল অফ মাইগ্রেশন, বাই রেলি। এটা রেলি দিয়েছিলেন 1931 সালে। সালগুলো মনে রাখবে, পরীক্ষাতে অনেক সময় সাল দিয়ে দেয় যে কত সালে দিয়েছিল। এখানে কি আছে দেখো, উইলিয়াম জে রেলি গ্রেভিটি মডেল। এটা টোটালি বেসড অন নিউটনের যে গ্রেভিটি যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর বেস করে কিন্তু এই তত্ত্বটা দেওয়া হয়েছে। এখন গ্রেভিটি আমরা কি জানি? গ্রেভিটি বলতে কি আকর্ষণ। তার মানে কি, নিউটনের প্রথম যে গ্রেভিটি ল, প্রথম দ্বিতীয় সেটা জানি না, নিউটনের গ্রেভিটি ল কি বলে? কি বলে, ধরো এই দুটো অবজেক্ট আছে, এই এখানে একটা অবজেক্ট আছে, এই দুটো অবজেক্ট আছে। এখন এই দুটো অবজেক্টের মধ্যে আকর্ষণ বল ডিপেন্ড করবে কার উপর? ডিপেন্ড করবে অ্যাট্রাকশন বল কার উপর, কিসের উপর ডিপেন্ড করবে? না, এই দুটোর মাসের উপর। এটার মাস, এটার মাস, ঠিক আছে, এটার মাস, এবং তার সাথে তাদের ডিস্টেন্স কতটা দূরে আছে, এটাই তো বলে। গ্রেভিটি সমান কি আমরা জানি? গ্রেভিটি সমান জানি m1 ইন্টু m2 বাই ডি স্কয়ার বা ডিস্টেন্স। এটা হচ্ছে কি গ্রেভিটির ফর্মুলা। এখানে বলা হয় m1 মানে হচ্ছে কি মাস 1, এটা হচ্ছে কি অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2। ঠিক আছে, গ্র্যাভিটি মডেলে বা গ্র্যাভিটিতে বলা হয় কি, দুটো অবজেক্টের মধ্যে আকর্ষণ বল, দুটো অবজেক্টের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, এবং সেই দুটো অবজেক্ট যদি কাছাকাছি থাকে তাদের মধ্যে আকর্ষণ শক্তিশালী হবে, এবং যদি দূরে থাকে, তাহলে আকর্ষণ বলটা কম হবে। এবং এই দুটো বস্তু যেটা আছে, এই দুটো বস্তুর মধ্যে কার আকর্ষণ বল বেশি হবে? যার মাস বেশি হবে তার আকর্ষণ বল বেশি হবে। এটা আমরা নর্মালি সবাই জানি আর কি, এগুলো যখন 9-10-এ পড়েছি এগুলো ছিল আর কি, গ্রেভিটি। এখন গ্রেভিটির সাথে এখন এই যে গ্রেভিটি মডেলের কি সম্পর্ক আছে সেটা, এখন এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, যে দুটো বস্তু আমরা জানি যাদের মাস মাস 1 এবং মাস 2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, তার মানে দুটো অবজেক্টের মধ্যে আকর্ষণ বল তাদের মাসের সাথে সম্পূর্ণ নির্ভরশীল, এবং মাস মানে ভর, এবং তার সাথে দূরত্ব থাকবে। এগুলো মনে রাখো জিনিসগুলো, এগুলো পরে কাজে লাগবে। ঠিক আছে, তার মানে কি আমরা বললাম মাস, মাস মানে হচ্ছে ভর, ভরের সাথে নির্ভরশীল, এবং তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে ভর, এবং তার সাথে থাকবে দূরত্ব বা ডিস্টেন্স, এই দুটোর উপর নির্ভরশীল। এখন আমরা তত্ত্বতে আসবো, এটা হচ্ছে গিয়ে যেহেতু গ্রেভিটি মডেল অন বেসড অন হচ্ছে গিয়ে তোমার নিউটনের গ্রেভিটি ল, এই জন্য এই কনসেপ্টটা তোমাদের জানা জরুরি।
এখন এই যে গ্র্যাভিটি মডেল, র্যালি গ্র্যাভিটি মডেলে উনি দুটো পূর্ব শর্ত করেছিলেন বা অ্যাজাম্পশনস করেছিলেন। সেগুলো কি? অ্যাজাম্পশনস বা অনুমানগুলো কি? প্রথম অনুমান ছিল হচ্ছে কি তোমার, যে কোনো একটা অঞ্চলে, তাহলে আমরা লিখতে পারি পূর্ব শর্তে লিখতে পারি যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য থাকবে না। মানে যে দুটো স্থানের মধ্যে পরিব্রাজন হবে সেই দুটো স্থান যেন মোটামুটি একই রকম হয়, সমতল প্লেন এরিয়া হয় কি মাউন্টেন এরিয়া হয়, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য থাকবে না। ঠিক আছে, বৈচিত্র্য থাকবে না, এটা একটা থাকবে না। 2 নম্বরে কি? 2 নম্বরে বলা হয়েছে যে এখানে মানুষের কোনো হস্তক্ষেপ থাকবে না। এটা কি? মানুষের হস্তক্ষেপটা কি? মানুষের হস্তক্ষেপ থাকবে না, এটা জিনিসটা কি? ধরো ধরো এখন মানুষ কি, ধরো এটা নেপাল বা ভুটান, ধরো এখন নেপাল থেকে মানুষ কোথায় মুভ করছে, বা বাংলাদেশ থেকে মানুষ মুভ করছে ইন্ডিয়ার দিকে, এটা হচ্ছে ইন্ডিয়ার দিকে মুভ করছে। ঠিক আছে, এখন মুভ করছে ইন্ডিয়ার দিকে বা ইন্ডিয়াতে পরিব্রাজন করছে। এখন এটা ঠিক আছে, এখন হয়তো নেই। ধরো 50 বছর পর এমনটা হলো, 50 বছর পর এমনটা হলো যে ভারত সরকার এমন কিছু নিয়ম নীতি লাগু করলো যে নেপাল বা বাংলাদেশের লোক ইন্ডিয়াতে কিন্তু পরিব্রাজন করতে পারবে না, পরিব্রাজনটাকে বাদ দিয়ে দিল বা পরিব্রাজনটাকে কাট করে দিল। মানে নেপাল বা বাংলাদেশের লোক ইন্ডিয়াতে আর আসতে পারবে না, এটা ভারত সরকার সম্পূর্ণরূপে ঘোষণা করলো। এই যে এই ব্যাপারটা, মানে সরকারের নীতিকে, এটাকেই বলা হচ্ছে মানুষের কোনো হস্তক্ষেপ কিন্তু থাকবে না। তার মানে কি হচ্ছে, মানুষ ফ্রিলি কিন্তু মুভ করতে পারবে, তাহলেই কিন্তু গ্রেভিটি যে মডেল অফ মাইগ্রেশন সেটা কিন্তু প্রযোজ্য হবে, নাহলে কিন্তু প্রযোজ্য হবে না। সুতরাং এই দুটো হচ্ছে গিয়ে পূর্ব শর্ত, এবং এই দুটি শর্তের উপর বেস করে গ্রেভিটি মডেলে কি বলা হচ্ছে, ধরো দুটি স্থান থাকবে। কি দুটি স্থান থাকবে? দুটি স্থান থাকবে, ধরো এ এন্ড বি, অরিজিন এবং ডেস্টিনেশন। এটা অরিজিন এ এন্ড এটা হচ্ছে কি বি, ডেস্টিনেশন, দুটো জায়গা। এখন বলছে পরিব্রাজন কিসের উপর নির্ভর করবে? না, এই দুটো জায়গার পপুলেশনের উপর নির্ভর করবে। পপুলেশন মানে কি? ওই যে গ্র্যাভিটি লতে আমরা কি দেখলাম, যদি লিখি গ্র্যাভিটি সমান কি m1 মাল্টিপ্লাই m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটা তো বলেছিলাম। এখানে কি বলা হচ্ছে, এখানে m1, ধরো আমি একবার এক্সাম্পল বলছি, যেটা হচ্ছে গিয়ে আইসিটি, এটা কেটে দাও তাহলে সুবিধা হবে। এটা আইসিটি, এটা জেসিটি, দুটো শহর আছে। এটা জেসিটি, এই দুটো শহর আছে। এখন পপুলেশন, এই পি পি লিখছি, দুটোর পি লিখলাম, পপুলেশন। ঠিক আছে, এখন কি বলা হচ্ছে গ্র্যাভিটি মডেলে, যে পরিব্রাজনের মাত্রাটা সমানুপাতিক থাকবে এই দুটো শহরের জনসংখ্যা যত বেশি হবে তত মাইগ্রেশনের যে মাত্রাটা, যে লেভেলটা, সেটা কিন্তু তত বেশি হবে। তার মানে কি, পপুলেশনের সাথে পরিব্রাজনের হার সমানুপাতিক। তার মানে কি, এখানে গ্র্যাভিটি মডেলে কি বলা হয়েছে? গ্র্যাভিটি মডেলে বলা হয়েছে যদি মাস যদি বেশি হয় তাহলে আকর্ষণ বেশি হবে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যদি পপুলেশন বেশি হয় তাহলে পরিব্রাজন বেশি হবে। পপুলেশন যদি বেশি হয় তাহলে কিন্তু পরিব্রাজন বেশি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মাইগ্রেশন ইকুয়াল টু, মাইগ্রেশন বা পরিব্রাজন, আমরা কি লিখতে পারি ফর্মুলাতে? প্রথমে একটা কে কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, আমরা লিখতে পারি কে, দেখতে পাচ্ছ এখানে আমরা লিখতে পারি কে, কে সমান আমরা লিখতে পারি, ধরো এখানে কি লিখছিলাম m1 আর m2। তাহলে আমার এখানে দুটো সেটে কি আছে, কে যেহেতু কনস্ট্যান্ট, আমরা কি লিখবো? এখানে লিখবো যে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পপুলেশনের হচ্ছে গিয়ে পিআই ইনটু কি লিখবো, পিআই ইনটু মানে পপুলেশন অফ আই মাল্টিপ্লাই কি পি জে। তাহলে দেখো এটা লিখেছি, এই রুলসটা আমরা ফলো করেছি, m1 মাল্টিপ্লাই m2, এই রুলসটা ফলো করেছি। তাহলে দেখো এখানে আমরা রুলসটা ফলো করছি তো, m1 মাল্টিপ্লাই m2, এখানে p1 এর পপুলেশন, এটা আইসিটি, p1 নয় আই, আর এটা জে, তাহলেpi গুণ হচ্ছে কি pj, তার মানে দুটো পপুলেশনের গুণফল। এবং এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমার হচ্ছে গিয়ে
ডি স্কোয়ার মানে হচ্ছে কি তোমার দূরত্ব, এই দুটোর মধ্যে দূরত্ব। দূরত্ব যত বেশি হয়, দূরত্ব যত বেশি হবে মাইগ্রেশনের পরিমাণ তত কম হবে। কারণ মানুষ বেশি দূরে কিন্তু ট্রাভেল করতে চায় না, এটা আমরা নর্মালি জানি। যখন মাইগ্রেশনের ল অফ মাইগ্রেশন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে মাইগ্রেশনটা সাধারণত স্বল্প দূরত্বেই হয়। তাহলে আমরা ফর্মুলাতে আমরা হিসেবে লিখতে পারি, এখানে ডিস্টেন্স লিখতে পারি। ডিস্টেন্স কার মধ্যে ডিস্টেন্স লিখতে পারি, যেমন ডিস্টেন্স আমরা লিখতে পারি ডি, এখানে লিখো ডি, আর হচ্ছে গিয়ে আইসিটি, আর হচ্ছে জেসিটি, আর এখানে হচ্ছে গিয়ে বি একটা কনস্ট্যান্ট উপরে। এগুলো ক্যালকুলেশনের জন্য, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি, তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুটি স্থানের মধ্যে, দুটি স্থানের মধ্যে যদি জনসংখ্যার সাথে কি মাইগ্রেশন, জনসংখ্যার সাথে আমরা লিখতেই পারি যে মাইগ্রেশন এর সাথে জনসংখ্যার সম্পর্ক, জনসংখ্যার সম্পর্ক কি সমানুপাতিক। তার মানে যদি লোক সংখ্যা বেশি হয়, লোক সংখ্যা যদি বেশি হয়, এই দুটো শহরে যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে কি হবে, তাহলে মাইগ্রেশনের পরিমাণটাও কিন্তু বেশি হবে। এবং মাইগ্রেশনের সাথে দূরত্বের কি সম্পর্ক আছে, ডিস্টেন্সের, না ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে বলতে পারি যে মাইগ্রেশনের সাথে পরিব্রাজনের, সরি মাইগ্রেশনের সাথে দূরত্বের পরিব্রাজন কি হয়ে যাচ্ছে, দূরত্বের সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে কি, সম্পর্ক ব্যস্তানুপাতিক, সম্পর্ক ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, এই দুটো জিনিস লিখে রাখো। এখানে লিখতে পারো, এই যে এটা লিখতে পারো, এখানে কে এন্ড বি টা অবশ্যই লিখবে, কে ইজিক্যাল টু কে এন্ড বি, হচ্ছে কে এন্ড বি, যেটা স্মল বি লিখেছি সেটা লিখবে ধ্রুবক বা কনস্ট্যান্ট, ধ্রুবক বা কনস্ট্যান্ট কে এন্ড বি। কোথায় কে এন্ড বি আছে সেটা দেখেছো, এখানে বি আছে, এখানে কি আছে, কনস্ট্যান্ট। এটা মাইগ্রেশন, মাইগ্রেশন আমরা বলতে পারি মাইগ্রেশন দুটো শহরের মাইগ্রেশন বলতে পারি আই জে, এখানে বলতে পারি আই জে সমান কে ইকুয়াল টু কে ডিভাইডেড বাই একটা গুণ, এটা মানে হচ্ছে গুণ পি ওয়ান মাল্টিপ্লাই পি জে। ঠিক আছে, এই দুটো লিখে নাও, পরীক্ষাতে এইগুলো কোশ্চেন আসবে। আচ্ছা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে আমরা কতগুলো থিওরি করলাম মাইগ্রেশনের, কতগুলো করলাম, একটা হচ্ছে কি তোমার র্যাভেনস্টাইনের তত্ত্ব, তোমার হচ্ছে কি সবকটাই হয়েছে, সবকটাই হয়তো হয়ে গেছে মাইগ্রেশনের যে তত্ত্বগুলো। আচ্ছা সুমন কমেন্ট করেছো, ভয়েস কেটে কেটে যাচ্ছে, তো সেকেন্ড পয়েন্টটা বুঝিয়ে দেন। সেকেন্ড পয়েন্টটা বলতে কোনটা বলেছো তুমি, সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড পয়েন্ট কোনটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে গ্র্যাভিটি মডেলের যে সেকেন্ড পয়েন্টটা দেখো, সেকেন্ড পয়েন্টটা কি, যদি দুটো স্থান থাকে, একটা স্থান একটা স্থান, এই দুটো স্থানে যদি পপুলেশন যদি যদি দূরে থাকে, যদি দূরে থাকে, এইখানে থাকে বা অনেকটা দূরে থাকে, তখন কি হবে, এই দুটো শহরের মধ্যে মাইগ্রেশনের পরিমাণটা কমে যাবে, তাই তো, কমবে না? এবং কাছাকাছি যদি থাকে তাহলে মাইগ্রেশনের পরিমাণ বেশি হবে, কারণ মানুষ যেতে চাইবে। আর যদি অনেক দূরে থাকে, মানুষের এটা চরিত্র যে অনেক দূরে থাকলে মানুষ নর্মালি যেতে চায় না, মানুষের এটা স্বভাব। ঠিক আছে, যদি তোমাকে যদি বলে তোমাকে এত বেতন দেবো, যাও ওখানে যাও, তুমি দেখলে না আমি একা বাড়ি ছেড়ে যাবো না, আমি এখানে 10,000 টাকাতেই কাজ আমার ঠিকই আছে, এটাতে আমার চলে যাচ্ছে।
ঠিক আছে, এই যে জিনিসটা, তাহলে মাইগ্রেশনের যে রেশিওটা, সেই পরিমাণটা কিন্তু দূরত্বের সাথে সাথে তোমার কিন্তু কমে যাবে। তার মানে যদি দূরত্ব বেশি হয়, দূরত্ব যদি বেশি হয় তাহলে কি হবে, মাইগ্রেশনটা কম হবে। সেক্ষেত্রে দূরত্ব যদি কম হয় তাহলে মাইগ্রেশনের পরিমাণটা বেশি হবে। ব্যাস, এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ইনভার্স, ওটাই ওটাই ওটাই। ঠিক আছে, মাইগ্রেশনের সব থিওরি যেগুলো ছিল সেগুলো কিন্তু হয়ে গেল। ঠিক আছে, একটু সিনসিয়ারলি একটু কেয়ারলি পড়বে। দাঁড়াও। হুম। তো এটা আমার ডেমোগ্রাফিক ট্রানজিশন যেদিন থিওরিটা পড়েছিলাম সেদিনকে বলে দিলেই ভালো হতো। যাই হোক, কোনো কারণে সেদিন মিস্টেক হয়ে গেছে। তো এটা আমি দেখলাম বাকি থেকে গেছে তোমাদের অনেকের, এটা নিয়ে অনেকের এনকোয়ারি আছে যে দাদা ডেমোগ্রাফিক ট্রানজিশনের সাথে ভারতের জনসংখ্যা বিবর্তনের কোনো সম্পর্ক আছে কিনা, বা আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশনকে এইভাবে ব্যাখ্যা করতে পারি কিনা, এটাই। সুতরাং আমরা বোর্ডে লিখতেই পারি যে ভারতের জনসংখ্যার বিবর্তন। দেখো, এটা কিন্তু ডেমোগ্রাফিক ট্রানজিশন যে মডেল, সেই মডেল কিন্তু নয়, বা সেই মডেলের রেসপেক্টিভে আমরা বিচার করার চেষ্টা করি না। এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। ভারতের জনসংখ্যার যে বিবর্তন, নিজেই ভারতের বিভিন্ন সময়ের জনসংখ্যার যে গতি প্রকৃতি যে চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জের উপরে ভিত্তি করে আমরা ভাগ করতে পারি যে কখন বেড়েছে, কখন কমেছে, কোন পর্যায়ে কি হয়েছে, কেন বেড়েছে, কেন কমেছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আলোচনা করতেই পারি। তাহলে আমি পর্যায়গুলো আমি লিখে দিচ্ছি, তারপরে হচ্ছে কি তোমাদের এটা আমি আলোচনা করে দিচ্ছি যে কোন পর্যায়ে কি হয়েছে। আমি আবারও বলছি যে এটার সাথে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের কিন্তু কোনো সম্পর্ক নেই, ভুলিয়ে ফেলো না। এটার সাথে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণভাবে ভারতের জনসংখ্যার যে গতি প্রকৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনটি কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম পর্যায়, আচ্ছা, প্রথম পর্যায়ে 4টি পর্যায় আছে, লিখবে এটা। প্রথম পর্যায়ে হচ্ছে গিয়ে প্রথম পর্যায়ে আছে, এটা বলছে সালটা 1901 থেকে 1921। এখন ব্যাপার হচ্ছে এগুলো অনেক কিছু জানার আছে। প্রথম পর্যায়টাকে বলা হচ্ছে গিয়ে স্ট্যাগন্যান্ট পপুলেশন। আমি একটা একটা আলোচনা করছি, গ্রোথ, তাহলে সুবিধা হবে। প্রথম পর্যায়ে, প্রথম পর্যায় হচ্ছে গিয়ে স্ট্যাগন্যান্ট পপুলেশন গ্রোথ। দেখো, 1901 থেকে 1921 এই সালটাতে কি হয়েছিল, এই সালটাতে হচ্ছে কি উচ্চ জন্মহার, প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি, উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যু হার। উচ্চ জন্মহার কেন ছিল, উচ্চ মৃত্যু হার, উচ্চ জন্মহার ছিল কি মানুষের মধ্যে যে এডুকেশন, সেই এডুকেশনের যে রিচেবিলিটিটা বা রিচটা, সেটা অনেকটা কম ছিল। মানুষ কুসংস্কারাচ্ছন্ন ছিল, এবং যেহেতু হচ্ছে কি ইকোনমিটা এগ্রিকালচার ভিত্তিক ছিল, কৃষি ভিত্তিক ছিল, সেই জন্য কি এখনো কৃষি ভিত্তিক আছে, সেই জন্য কি হয়েছে, সেই জন্য এখানে জন্মহারটা বেশি। 2 নম্বরে কি উচ্চ মৃত্যু হার। উচ্চ মৃত্যু হার কেন, কারণ এই সময় আমাদের মেডিকেল সায়েন্স সেইভাবে কিন্তু ডেভেলপ হয়নি। মেডিকেল সায়েন্স যেহেতু ডেভেলপ হয়নি, সেই জন্য কি এই সময় তোমার হচ্ছে যে স্মল পক্সের প্রাদুর্ভাব সব থেকে বেশি ছিল, স্মল পক্স। তার সাথে কি ছিল, তার সাথে ছিল প্লেগ। এই যে তোমার হচ্ছে গিয়ে মহামারীগুলো, এইগুলো মহামারীগুলো সেই সময় ভীষণভাবে কিন্তু অ্যাক্টিভ ছিল। ভীষণভাবে অ্যাক্টিভ থাকার কারণে কি হয়েছে, যে মৃত্যু যে ডেথ রেটটা, সেই ডেথ রেটটাও কিন্তু সব থেকে বেশি ছিল। যেহেতু উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যু হার দুটোই বেশি ছিল, সেই জন্য এখানে পপুলেশনের বৃদ্ধি কি বলা হয়, যে স্ট্যাগনেন্ট পপুলেশন গ্রোথ। তার মানে সেইভাবে একটা স্থির পপুলেশন, যেখানে জনসংখ্যার বৃদ্ধি সেইভাবে কিন্তু হয়নি। তাহলে এখানে আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধি হয়নি, জনসংখ্যা বৃদ্ধি হয়নি। এটা হচ্ছে গিয়ে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে দেখো, দ্বিতীয় পর্যায়টাকে বলা হচ্ছে স্টেডি
গ্রোথ অফ পপুলেশন। দ্বিতীয় পর্যায়কে আমরা বলতে পারি স্টেডি স্টেডি গ্রোথ অফ পপুলেশন। স্টেডি গ্রোথ অফ পপুলেশনটা দেখো, এখানে একটা তোমার টার্ম পড়বে, যে হচ্ছে কি টার্মটা হচ্ছে কি তোমার, যে গ্রেট ডিভাইডেড ইয়ার বলা হয়, দেখবে 1921 সালকে বলা হয় কি, 1921 সালকে দেখবে বলা হয় গ্রেট ডিভাইডেড ইয়ার। 1921 সালকে কেন বলা হচ্ছে না, 1951 সালে যখন সেন্সাস, মানে ভারত সরকারের যখন সেন্সাস চালু হচ্ছে, তখন কি হচ্ছে, তখন সেন্সাসের যারা তোমার হচ্ছে কি যারা মূল দায়িত্বে ছিলেন, তারা দেখলেন যে 1921-এর আগে, 1921-এর আগে জনসংখ্যার যে গতি প্রকৃতির যে চেঞ্জ, সেই চেঞ্জটা হচ্ছে কি তোমার বিভিন্ন ইয়ার বেসিস, মানে হচ্ছে কি যেমন লং টার্মের ক্ষেত্রে তুমি সেইভাবে বিচার বিবেচনা করতে পারবে না। এইভাবেই যে 1921 সালের আগে যদি আমরা ধরি, 1901 সাল থেকে যদি ধরি, 1901 থেকে 21 সাল পর্যন্ত, সেইভাবে তুমি কিন্তু জনসংখ্যার যে আপলিফটমেন্ট বা জনসংখ্যার যে বৃদ্ধি, সেটা কিন্তু তুমি দেখতে পাবে না। কার্ভে তুমি এইরকম একটা জাস্ট শুধু লাইন দেখতে পাবে। যখন 1921 আসবে কার্ভে, তখন কিন্তু 1921 থেকে এইভাবে পপুলেশনের যে বৃদ্ধিটা, সেই পপুলেশনের বৃদ্ধির বা গ্রোথ রেট সেইভাবে উঠে গেছে। সুতরাং 1951 সালে মনে রাখবে, এটা 1951 সালের আমাদের ভারতীয় সেন্সাস কি করলেন, 1921 সালটাকে একটা গ্রেট ডিভাইডেড ইয়ার হিসেবে ধরলেন, যে আমরা ধরে নিচ্ছি 1921 সালটা হচ্ছে কি গ্রেট ডিভাইডেড ইয়ার, এই সাল থেকে জনসংখ্যার বৃদ্ধি দ্রুত হারে হয়। এই জন্য এটাকে বলা হয়েছে স্টেডি গ্রোথ অফ পপুলেশন। কোন সালটা থেকে ধরা হচ্ছে, 1921 সাল থেকে। এখন কেন এই সময় স্টেডি গ্রোথ হচ্ছে, স্টেডি গ্রোথ মানে হচ্ছে ধীরে গ্রোথ হচ্ছে, কেন হচ্ছে না, 2 নম্বর পর্যায়ে আমরা বলতে পারি যে জন্মহারটা কিন্তু একই আছে, উচ্চ জন্মহার, উচ্চ জন্মহার, ঠিক আছে। এবং মৃত্যু যে হারটা, মৃত্যুর হারটা কি হচ্ছে না, যে রোগগুলো ছিল স্মল পক্স, প্লেগ, তারপরে হচ্ছে কি তোমার সেই সময় আরো বিভিন্ন ছিল, তোমার প্লেগ ছিল, হ্যাঁ আরো যাই থাকতে পারে, স্মল পক্স থাকতে পারে, তাদের কি হচ্ছে কালাজ্বর ছিল, ঠিক আছে। এইগুলোর ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। ভ্যাকসিন আবিষ্কার হওয়ার ফলে কি হচ্ছে না, এই যে মৃত্যুটা যেটা হচ্ছিল, সেই মৃত্যুটাকে কিন্তু আটকে দিচ্ছে। আলটিমেট যদি মৃত্যুটাকে আটকে দেয়, আলটিমেট মৃত্যুটাকে যদি আটকে দেয়, তাহলে কি হবে, টোটাল যে পপুলেশনটা, যেহেতু হাই বার্থ রেট আছে, সেই জন্য কি হবে, যেহেতু মৃত্যু হার কমে যাচ্ছে, টোটাল যদি সামগ্রিক জনসংখ্যার যদি আমরা কার্ভ দেখি, সেই জনসংখ্যার কার্ভে আমরা দেখবো 1921 সালের পর থেকে জনসংখ্যার যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা ক্রমশ উপরের দিকে ঊর্ধ্বমুখী কিন্তু হয়েছে। এটা হচ্ছে গিয়ে 2 নম্বর যে পর্যায়, সেই 2 নম্বর পর্যায়। 3 নম্বর যে পর্যায়, এটা 3 নম্বর পর্যায়টাকে বলা হচ্ছে র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। তাহলে 3 নম্বরকে বলা হচ্ছে, 3 নম্বরকে বলা হচ্ছে র্যাপিড। এখানে এমসিকিউ কোশ্চেনে তোমাদের এই ইয়ারগুলো মেনশন করে দিতে পারে, ম্যাথ লিস্ট করতে পারে, ম্যাথ লিস্ট করে এগুলো তোমার 1921 থেকে আমি লিখে দিচ্ছি 51, ঠিক আছে, ম্যাথ লিস্ট করে এইগুলো দিয়ে দিবে, স্টেগন্যান্ট পপুলেশন গ্রোথ, স্টেডি গ্রোথ পপুলেশন কোন সালে হয়েছিল, এগুলো হচ্ছে এমসিকিউ। র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, র্যাপিড মানেই বুঝতে পারছো যে এই সময় জনসংখ্যা বৃদ্ধি দ্রুত হারে হতে থাকে ভারতে। তার ফলে কি হয়েছিল, তার ফলে ভারতে আমাদের জনসংখ্যা বিস্ফোরণ হয়েছিল। দেখবে যখন আমরা বলি যে জনসংখ্যা বিস্ফোরণ কোন পর্যায়ে হয়েছিল, ডেমোগ্রাফিক ট্রানজিশনের যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, তাহলে আমরা কি বলি যে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব যদি ভারতের সাপেক্ষে ধরি, তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ের কথা বলি না, দ্বিতীয় পর্যায়ের শেষের দিকে বলি, দ্বিতীয় পর্যায়ে, এই দ্বিতীয় পর্যায়ে, সে দ্বিতীয় পর্যায়ে শেষের দিকে। কিন্তু এখানে দেখো আছে 1951 থেকে 1981 সালটা, দেখো 1951 সাল থেকে 1951 থেকে 81, এই যে সালটা, সালটা দিলে কিন্তু 51 থেকে 81 ধরবে, ঠিক আছে। এবং যদি বলে কখন পপুলেশন বার্স্ট হয়েছিল, তখন সেটা হবে কি তোমার জনসংখ্যা বিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে। এখন
81 থেকে আমরা বলতে পারি 2011, বা এটা এখনো চলছে, তাহলে 4 নাম্বার যে পর্যায়টা সেটা হচ্ছে হাই গ্রোথ উইথ স্লোয়িং ডাউন পপুলেশন, হাই ডাউন অফ পপুলেশন, অফ হবে একটা অফ পপুলেশন। এই পর্যায়ে কি হচ্ছে, জন্ম হারটা কমে যাচ্ছে, মৃত্যু হারটাও কম হচ্ছে, একবারে কমে যায়নি, মৃত্যু হারটাও কম হচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে 3 নাম্বার পর্যায়ে যে পপুলেশন যে ব্রাশ দেখা দিয়েছিল বা জনসংখ্যার যে বিস্ফোরণ দেখা দিয়েছিল, সেই জনসংখ্যার বিস্ফোরণটা আস্তে আস্তে মানে জনসংখ্যার যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে, সেটা আস্তে আস্তে কমে আসছে। যে হারে 1951 থেকে 1981 বৃদ্ধি হয়েছিল, সেই হারে কিন্তু অ্যাট প্রেজেন্ট 1981 থেকে 2011 বা 2021 পর্যন্ত, বা অ্যাট স্টিল নাও ধরে নাও, সেই পর্যায়ে কিন্তু তোমার যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা কিন্তু সময় পপুলেশনের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির যে কার্ভটা, সেটা আস্তে আস্তে তোমার ফল করে না, আস্তে আস্তে স্লো ডাউন হয়ে আসছে। স্লো ডাউন মানে হচ্ছে কি, ধরো এইভাবে যদি পর্যায়টা আমরা করি, এইভাবে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে নামছে, কিন্তু এখন নিচের দিকে নামেনি, ঠিক আছে, উপরের দিকেই আছে, কিন্তু যে টোটাল তোমার হচ্ছে কি, তোমার পপুলেশন যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেটটা তোমার এই যে সাল ছিল, সেই সাল থেকে তোমার যে 3 নাম্বার যে পর্যায়, সেই পর্যায়ের থেকে তুলনামূলক কিন্তু কম, ঠিক আছে। এটাকে এই জন্য বলা হচ্ছে হাই গ্রোথ উইথ স্লোয়িং ডাউন পপুলেশন। 1981 থেকে 2011, বা এটা রিসেন্ট চলছে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। এরপরে বলো, তোমাদের পপুলেশন জিওগ্রাফি নিয়ে যদি কারো কিছু কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো।